দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ফের ভূ রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস। যে নেপালকে এতদিন শান্তিপ্রিয় এক রাষ্ট্র হিসাবে জানত গোটা বিশ্ব, সেই নেপালে এখন সাম্প্রদায়িক দাঙ্গা। যে দাঙ্গা সামলাতে কার্যত হিমশিম খাচ্ছে নেপালের নতুন সরকার। যে সরকার কথায় কথায় ভারত বিরোধী লম্বা চওড়া লেকচার দেয়, যে সরকার ক্ষমতায় এসে ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়ে হিরো হয়েছে, সেই সরকার এখন এই নতুন করে তৈরি হওয়া সাম্প্রদায়িক দাঙ্গায় কার্যত বিপর্যস্ত। কিছুদিন আগেই কয়েক হাজার নেপালি রাস্তায় নেমেছিল এই সরকারের পতনকে চেয়ে। সে সময় এক গিগ ওয়ার্কার্সের মৃত্যুকে কেন্দ্র করে নেপালের জেনজি বিক্ষোভের মুখে পড়েছিল বালেন শহর সরকার। আর এবার সরাসরি হিন্দু মুসলমান দাঙ্গা, যার মূলে সেই সরকারের নিষ্ক্রিয়তা, এবং আলটিমেটলি নেপাল এখন চলছে। আজকের এই ঘটনায় আমি ডিটেইলি আলোচনা করব যে এক্স্যাক্টলি কি হয়েছে নেপালে, কেন হঠাৎ করে দাঙ্গা সৃষ্টি হলো, এবং কেন বালেন শহর সরকার আজকের দিনে দাঁড়িয়ে সম্পূর্ণ ব্যর্থ। ঘটনার সূত্রপাত 26শে জুলাই, এবং আজকে 1লা আগস্টে যখন এই ভিডিও বানাচ্ছি তখন আপনারা খুব সহজেই বুঝতে পারছেন শেষ 5 দিন কি ভয়াবহ ঘটনায় নেপাল রীতিমতো বিপর্যস্ত। অর্থাৎ 5 দিনের পরেও নেপাল সরকার পুরো বিষয়টার উপর কন্ট্রোল নিতে পারেনি। সুনসারি জেলার দেবানগঞ্জ এলাকায় শ্রাবণ মাসের বলবম তীর্থযাত্রীদের একটি শোভাযাত্রা বেরোয়, এবং সেই শোভাযাত্রাকে কেন্দ্র করেই যাবতীয় ঘটনার সূত্রপাত। কোশি ব্যারেজ থেকে পবিত্র জল নিয়ে যাওয়ার সময় ডিজে মিউজিকের বিকট শব্দ ও ধর্মীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে প্রাথমিকভাবে শুরু হয় বাকবিতণ্ডা। দেখতে দেখতে সেই সামান্য বচসা রূপ নেয় পাথর বৃষ্টি, ভাঙচুর ও তাণ্ডবে। পরিস্থিতি সামাল দিতে লাইভ ফায়ারিং করতে হয় পুলিশকে। অর্থাৎ প্রথম থেকেই পুলিশ আগ্রাসী ভূমিকা নেওয়ার চেষ্টা করেছিল, এর ফলে সাধারণ মানুষ কিন্তু আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। 30শে জুলাইয়ের মধ্যে এই হিংসা দাবানলের মতো ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী সিরাহা, ধানুষা এবং মাহোত্তরি জেলায়। নিহত হন 3জন, আহত শত শত নাগরিক ও পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে নামানো হয়েছে নেপাল সেনাবাহিনী, জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। অর্থাৎ নেপালে যেভাবে ইসলামী আগ্রাসন বা ইসলামী অনুপ্রবেশ ঢুকিয়ে নেপালের সামাজিক ব্যবস্থাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আজকে তারই সুফল কিন্তু পাওয়া যাচ্ছে। 2014 সাল থেকে বহির্বিশ্ব থেকে একাধিক অবৈধ মুসলিম এই নেপালে পাড়ি দেয়, এবং এর ফলে মুসলিম পপুলেশন কিন্তু বাড়তে শুরু করে এই হিন্দু রাষ্ট্রে। এবং আজকের দিনে দাঁড়িয়ে তারা বুঝতে পারছে কিভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের পাত্তা দিয়ে, প্রশ্রয় দিয়ে ভুল করেছে নেপাল। এক আপাদমস্তক হিন্দু রাষ্ট্র মুসলিমদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ল। ফলে এই প্রথমবারের জন্য নেপালে এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা, যদিও শেষ কয়েক বছরেই আমরা ধারাবাহিকভাবে এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি, এবং নেপালের ভারত বিরোধী সরকার যা সামলাতে সম্পূর্ণ ব্যর্থ। কিন্তু এই হিংসার হঠাৎ করে কারণটা কি, বা কেনই বা প্রধানমন্ত্রী বালেন শাহ সম্পূর্ণ ব্যর্থ? দেখুন, বালেন শাহর যদি রাজনৈতিক ইতিহাসটা দেখেন তাহলে দেখবেন ওনার উত্থানটাও বেশ চমকপ্রদ। নেপালে জেনজি আন্দোলনের পর হঠাৎ করে বালেন শাহ, যিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন, র্যাপার ছিলেন, তিনি হঠাৎ করে ক্ষমতার মসনদে বসিয়ে দেওয়া হয় তাকে। ফলে ঠিক বাংলাদেশে যেভাবে মোহাম্মদ ইউনূসের মতো পাপেট একজনকে বসিয়ে দেওয়া হয়েছিল, এর ফলে বাংলাদেশের কি হয়েছিল আমরা জানি। নেপালেও একই ধরনের কর্মকাণ্ড তিনি কিন্তু ঘটানোর চেষ্টা করেছেন প্রথম থেকেই। তার প্রধান দুটো অস্ত্র ছিল জাতীয়তাবাদ এবং দুর্নীতি বিরুদ্ধে অবস্থান, এবং এটি এক অরাজনৈতিক পপুলিস্ট হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে সাহায্য করেছিল। পরবর্তীকালে কি হয়? পরবর্তীকালে দেখা যায় প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি একাধিক ক্ষেত্রে সংকটজনক পরিস্থিতির মুখে পড়ছেন। এই হিংসার উৎসস্থল যে মধেশ অঞ্চল, বলেন শাহর শিকারও কিন্তু ঠিক সেখানেই। অর্থাৎ নিজের জন্মভূমি আজ কাঁপছে। রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়, কেন বলেন শাহ সরকার এই পুরো পরিস্থিতি সামলাতে ব্যর্থ হচ্ছে সেটা বোঝা যাক। দেখুন, ঘটনার 4 দিন পরও প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে নীরব ছিলেন। তার বিলম্বিত প্রতিক্রিয়া ঘটনাটাকে কিন্তু আগুনে ঘি ঢেলে এই জায়গায় নিয়ে যায়। বিরোধী রাজনৈতিক দলগুলো সরাসরি প্রশ্ন তুলেছে যে প্রধানমন্ত্রী, যিনি প্রত্যেকটি ইস্যুতে
সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিতে অভ্যস্ত তিনি হঠাৎ করে আভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন হওয়া সত্ত্বেও মুখে কুলুপ কেন আঁটলেন? দ্বিতীয়ত, যখন হিংসা এক জেলা থেকে অন্য জেলায় ছড়িয়ে পড়ছে, তখন বলেন শাহ রাজনৈতিক দল জাতীয় স্বতন্ত্র পার্টি তার সভাপতি একটি বৈঠক ডাকেন, যেখানে প্রধানমন্ত্রীর নামগন্ধও ছিল না। ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, সরকারের সমন্বয়ের অভাব ছিল এবং সরকার প্রথম থেকে উদাসীন ছিল। প্রশ্ন হচ্ছে, সরকার কি চাইছে যে ডিপ স্টেট যা নেপালে করতে চাইছে ঠিক সেটাই ইমপ্লিমেন্ট করতে? না হলে কেন এত উদাসীন থাকবে? নেপালের মতো ছোট্ট একটি রাষ্ট্রে সাম্প্রদায়িক দাঙ্গা একের পর এক জায়গায় ছড়িয়ে পড়লো এবং প্রধানমন্ত্রীর দপ্তর 5 দিন কার্যত মুখে কুলু পেটে থাকলো। সেনাবাহিনীকে এত দেরিতে ডিপ্লয় করা হলো, এর কারণটাই বা কি? কোথায় ছিল 5 দিন বলেন সহ? কেন তিনি এই পুরো বিষয়টায় মুখে কুলু পেটেছিলেন? আজকের দিনে দাঁড়িয়ে তার পার্টির আভ্যন্তরীণ একাধিক জায়গায় এই প্রশ্ন কিন্তু উঠছে। সাধারণ দাঙ্গা দমনে পুলিশ ও আর্মড পুলিশের উপর ভরসা না রেখে সরাসরি সেনাবাহিনীকে রাস্তায় নামিয়ে দেওয়ারও কিন্তু সমালোচনা করা হয়েছে একাধিক প্রবীণ রাজনীতিবিদদের পক্ষ থেকে। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে অরাজনৈতিক ব্যক্তিত্বরা যখন রাজনীতিতে আসছেন, নয় তারা ঘেটে ঘ করে ফেলছেন, নয় তারা ক্ষমতার শীর্ষে বসে তারা নিজেদেরকে সর্বশেষ বা প্রমাণ করার জন্য যা ইচ্ছা তাই করছেন। কখনো নিষ্ক্রিয় থাকছেন, কখনো অতি সক্রিয় থাকছেন, কখনো ভারত বিরোধী স্টেটমেন্ট দিচ্ছেন, যার ফলে সাধারণ মানুষকে উত্তেজিত করে পুরো পরিস্থিতিটিকে এই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে যে বিষ নেপালে এই বলেন শাহ সরকার নিজেরা বপন করেছিল, তারা কিন্তু তারই সুফল বলবো না, কুফল পেতে শুরু করেছে নেপাল জুড়ে। ফলে এই ঘটনার পিছনে একাধিক একাধিক ভূ রাজনৈতিক বিভিন্ন সমীকরণও কিন্তু লুকিয়ে আছে। এই মধেশ অঞ্চল সরাসরি জড়িত ভারতের বিহার ও উত্তরপ্রদেশের সীমানার সঙ্গে। এই সীমানার ভৌগোলিক বৈশিষ্ট্য কি? মনে রাখবেন, এটি একটি খোলা সীমান্ত। প্রতিদিন হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে ভারতবর্ষে আসেন চাকরি, ব্যবসা এবং পারিবারিক সূত্রে। নেপালের নিরাপত্তা সংস্থা আর্মড পুলিশ ফোর্স এবং নেপাল আর্মি ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে একটি রিপোর্ট জমা করেছে, যা গোপন রিপোর্ট অবভিয়াসলি। 3 বছর আগে দেওয়ার স্পষ্ট রিপোর্টে বলা হয়েছিল যে মধেশ অঞ্চলে সামাজিক মেরুকরণ এবং বহিরাগত ভাবাদর্শের অনুপ্রবেশ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যে কথা বলে আমি এই ভিডিও শুরু করেছি, ঠিক একই কায়দায় নেপালকে ইসলামিকলাইজেশন করার একটা প্রক্রিয়া 2014 থেকে শুরু হয়েছে। আজকে দেখুন, সরকার সেটাকে প্রশ্রয় দিয়ে নেপালে সামাজিক সংকট কিন্তু নিয়ে এলো। তথ্য কি বলছে? 2008 সালে নেপাল বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র হিসেবে কিন্তু প্রতিষ্ঠা করেছিল নিজেদেরকে। পরবর্তীকালে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত করা হয় নেপালকে। কিন্তু দেশের একটি বৃহৎ বড় গোষ্ঠী হিন্দু রাষ্ট্র ও রাজতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানিয়ে রাজপথে নেমেছিল। প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের সাম্প্রতিক বিবৃতি এবং সক্রিয়তা এই আগুনে কিন্তু ঘি ঢেলেছে। আন্তর্জাতিক গবেষণাগুলোর যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু আরো ভয়ঙ্কর। ভারতের সীমান্তবর্তী অঞ্চলে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের চরমপন্থী ভাবাদর্শ খুব দ্রুত দক্ষিণ নেপালের যুব সমাজের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ এবং উস্কানিমূলক ভিডিও কয়েক ঘন্টার মধ্যে সীমান্ত পেরিয়ে দুই দেশের সীমান্ত সংলগ্ন এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, যে এই অঞ্চলে অর্থাৎ সীমান্তবর্তী অঞ্চলে ইচ্ছাকৃত এখানে ধর্মীয় মেরুকরণের আভাসটিকে কিন্তু সুকৌশলে মানুষের রক্তে ও রন্ধে ঢুকিয়ে দেওয়া হয়েছে। নেপালের এই অশান্তি শুধুমাত্র কাঠমান্ডুর অভ্যন্তরীণ বিষয় নয়, ভারতেরও কিন্তু এই পুরো বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি ডিল করা উচিত এবং নিঃসন্দেহে বলা ভালো, সাউথ ব্লকের জন্য এটি চরম দুশ্চিন্তার কারণ। ভারত অবভিয়াসলি এই পুরো ঘটনার মানে গভীরভাবে নজর রাখছে, কারণ এমন একটা জায়গায় নেপাল অবস্থিত এবং যার বর্ডার ওপেন বর্ডার। ফলে এই হিংসা যেন ভারতে ছড়িয়ে না পড়ে, সেই চেষ্টা ভারতের সীমান্ত রক্ষা বাহিনীরা নিঃসন্দেহে করছে, দিল্লির মাথারা কিন্তু নিঃসন্দেহে ভাবছে। 1847 কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত দিয়ে যদি নেপাল এই অঞ্চলকে কাজে লাগিয়ে উগ্রপন্থীদের ভারতে ঢুকিয়ে দেয়, তাহলে কিন্তু ভারতও কিন্তু বিপদের মুখে পড়তে পারে। ফলে এই অঞ্চলে ভারতকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। পাশাপাশি নেপালের দক্ষিণ সমতল বা মধেশ অঞ্চল ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের
অত্যন্ত কাছে। এখানে অস্থিরতা মানে ভারতের উত্তর পূর্ব সংযোগস্থলে কিন্তু চাপ বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ পাকিস্তানের মতো জিহাদি দুই রাষ্ট্র তারা কিন্তু এই অঞ্চলকে কাজে লাগানোর চেষ্টা করবে এবং এই উগ্রতাকে ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় এই ঘটনা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, ভারতের জন্য কিন্তু চিন্তার কারণ। পাশাপাশি চীন ও তৃতীয় পক্ষের উপস্থিতি কিন্তু নেপালে মারাত্মকভাবে বেড়েছে, যার রেশ ভারতে আসতেই পারে। মানে ধরুন নেপালের যে কোনো আভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও দুর্বল সরকারের সুযোগ নিয়ে বেজিং বা অন্য বিরোধী শক্তি এই মুহূর্তে নেপালের রাজধানীতে খুব সহজেই প্রবেশ করতে পারে। নেপাল সরকারও তো চীনকেই আমন্ত্রণ জানিয়েছে। ফলে একদিকে বাংলাদেশ যেমন ক্রমাগত চীনকে ভারত সীমান্তে নিয়ে এসছে, অন্যদিকে নেপাল সরকারও ভারত সীমান্তে চীনের প্রভাব বাড়াতে চেয়েছে। আজকে দেখুন দুটো ফর্মুলাই কার্যত ব্যাকফায়ার করেছে এবং অবস্থা এমন জায়গায় চলে গেছে যে এই পরিস্থিতিকে কাজে লাগাতে পারে চীন, তা কিন্তু স্পষ্ট। ভারত কি করতে পারে? দেখুন সীমান্তে হাই অ্যালার্ট এবং গোয়েন্দা নজরদারি চালাতে পারে। যেমন ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী ও এসএসবি কে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে দ্বিগুণ নজরদারি চালাতে হবে, এটা কিন্তু স্পষ্ট। পাশাপাশি দিল্লি প্রকাশ্যে নেপালের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করলেও কাঠমান্ডুকে একটা স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন। মনে রাখা দরকার সীমান্তবর্তী এলাকা সামলানোর দায়িত্ব কিন্তু নেপাল সরকারেরও। ফলে এই অঞ্চলে কোনো ধরনের হিংসা যদি এসে পড়ে তাহলে নেপাল সরকারকে ওয়ার্নিং দেওয়া উচিত ভারতের, এবং কোনো অবস্থাতেই যারা ভারত বিরোধিতা করে তাদেরকে কোনো ছাড় দেওয়া উচিত নয়। নেপালের এই সরকারকেও কোনোভাবে কাইন্ডনেস দেখানো বা উদারতা দেখানো উচিত নয় ভারত সরকারের। মনে রাখবেন এই নেপালের সীমান্ত থেকেই ঠিক কিছুদিন আগে বিদেশি পর্যটকদের আটক করা হয়েছিল। ফলে নেপালের কাঠমান্ডু হলো আইএসআই এর এখন সেফ হাউস। ফলে এই হিংস্রতাকে কাজে লাগিয়ে কাঠমান্ডু জঙ্গিরা বা নেপালের এই আইএসআই এর অ্যাক্টিভ জঙ্গিরা ভারত সীমান্তে যদি ঢুকে পড়ে তাহলে কিন্তু সমস্যা। এই অঞ্চলে বাংলাদেশ অনুপ্রবেশকারী বাড়ছে, এই অঞ্চলে বিদেশি নাগরিকদের আনাগোনা বাড়ছে, যা কিছুদিন আগে আমরা দেখেছি নেপাল বর্ডারে। ফলে এইখানে ভারতের কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তা শুধু নয়, কঠোরভাবে একাধিক পর্যালোচনা করা উচিত এই বর্ডার এরিয়াকে কেন্দ্র করে। পাশাপাশি নেপাল ও ভারত সংলগ্ন সীমান্তে যে জেলাগুলো আছে সেখানেও যেন এই হিংসা ছড়িয়ে না পড়ে, তাও কিন্তু আজকে ভারত সরকারের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। ফলে সব মিলিয়ে যারা ভারত বিরোধিতায় নিজেদেরকে প্রথম থেকে মগ্ন করেছে তারা রীতিমতো আজকে জ্বলছে। অবস্থা এমন একটা জায়গায় চলে গেল যে তারা তাদের দেশের এই দাঙ্গা সামলাতেই পারছে না, সেনাবাহিনী নেমেও কার্যত অবস্থা নাজেহাল। কি করা উচিত ভারতের? কি করা উচিত ভারতের, এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম, কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।